আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর একটি গল্প, আমি একটা মানুষ নই। একটা মাঝারি সাইজের সুটকেসের মধ্যে নেহাত দরকারি, বলতে গেলে অপরিহার্যই কয়েকটা জিনিসপত্র গুছিয়ে নিল স্বাতী। একটু যেন বিপদেই পড়ে যাচ্ছে। অপরিহার্য সংখ্যাও যে এত, তা তো আগে খেয়াল হয়নি। কিন্তু কি নেবে কি নেবে না, অরিন্দমের দেওয়া নয় অথবা অরিন্দমের পয়সায় কেনা নয়, এমন জিনিস কটা আছে স্বাতীর? কোথায় আছে? মাঝে মাঝে মা বাবার উপহার কিছু দামি দামি শাড়ি, আর কি? হঠাৎ মনটাকে ঝেড়ে ফেলে। ঠিক আছে, এতদিন ওর সংসারে আমি যে সার্ভিস দিয়েছি তার জন্যে আমার কিছু পারিশ্রমিকও প্রাপ্য নেই কি? মনে এই জোর নিয়ে আরও 2-4টি জিনিস টেনে বার করলো আলমারি খুলে। এই সময় অরিন্দম এসে ঘরে ঢুকল। ঋত চেহারা, মুখের রংটায় যেন কালির পোঁচ। টাইটা খুলে মাটিতে ফেলে দিয়ে বিছানার ধারে বসে পড়ে ভাবশূন্য গলায় যেন প্রায় স্বগতোক্তির মতো বলল, তবু এতদিন আমরা প্রেস্টিজের উপরেই ছিলাম, এবার সকলের সামনে উলঙ্গ হয়ে গেলাম। স্বাতী আলমারির পাল্লাটা দুম করে বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, হ্যাঁ, কুষ্ঠগ্রস্ত শরীরটাকে সাটিনের পোশাকে ঢেকে রাখা হচ্ছিল। সেটা আর কতদিন চলতে পারে? কুষ্ঠগ্রস্ত? কি অনাশয়ে উচ্চারণ করল স্বাতী। অরিন্দম উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। রাস্তায় আলোর সমারোহ, আশেপাশে, সামনে, পিছনে, কাছে দূরে অজস্র বাড়ি, অজস্র ফ্ল্যাট। সব জানালা দিয়েই আলোর আভাস দেখা যাচ্ছে। অরিন্দম মনে মনে বলল, ওরা সবাই সুখী, ওদের কারো শরীর কুষ্ঠগ্রস্ত নয়। আবার হঠাৎ হাসি পেল। আমারও সব ঘরের জানালায় জানালায় তো আলোর জোয়ার। ওরা কি বুঝতে পারছে এখানে কি গম্ভীর অন্ধকার নেমে এসেছে? অরিন্দম আবার জানালা থেকে সরে এসে খাটের ওপর বসে পড়ে। আস্তে বলে, আচ্ছা স্বাতী। স্বাতী কোনো উত্তর দেয় না। অরিন্দম একটু হাসির মতো গলায় বলে, ভাবছিলাম, হঠাৎ মনের জোর করে ভাবতে পারা যায় না আমরা ঠিক আছি, আমাদের কোথাও কোনো ব্যাধির ছাপ পড়েনি। স্বাতী মুখটা বাঁকায়, তেতো গলায় বলে, অনেক কাল সে মনের জোর দেখাবার চেষ্টা করেছিল, এখন সেই ঠাঁট অসহ্য হয়ে উঠেছে। ওসব তো অনেক হয়ে গেছে, সবেরই একটা সীমা আছে। অরিন্দম স্বাতীর কাছাকাছি এসে দাঁড়ায়, বলে, বলার আমার মুখ নেই স্বাতী, তবু খুব বেহায়া বলেই বলছি, আরেকটি বারের জন্যে কি আমায় একটু চান্স দিতে পারা যায় না? দোহাই তোমার, স্বাতী তীব্র তীক্ষ্ণ গলায় বলে ওঠে, আর এইসব নাটক করতে এসো না, রেহাই দাও আমায়। মনে রেখো, আমি একটা রক্ত মাংসের মানুষ। অরিন্দম চুপ করে গেল। স্নানের ঘরের মধ্যে ঢুকে গেল, আর ঢুকেই একটা অদ্ভুত কাজ করে বসল। ঠাস ঠাস করে নিজের গালে গোটা কতক চড় মেরে চাপা আর্তনাদের গলায় বলে চলল, কেন কেন, ইডিয়েট রাস্কেল, হতভাগা বাঁদর, কেন কেন? অরিন্দম স্নানের ঘর থেকে ফিরে এসে দেখল সুটকেসের ডালাটা খোলা। স্বাতী জানালার ধারে দাঁড়িয়ে আছে। স্বাতীও হয়তো অন্য সবাইয়ের আলোয় ভাসা জানালাগুলো দেখছে। অরিন্দমের ফিরে আসাটা অনুভব করে স্বাতী ফিরে দাঁড়িয়ে ব্যাঙের গলায় বলল, ইচ্ছে হলে সুটকেসটা সার্চ করতে পারো, খোলা আছে। স্বাতী, ছি। এর মধ্যে ছির কিছু নেই। ভাবতে পারো বেশ কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। ব্যাংকের পাসবইটাই সব
যেখানে থাকবার রইল। আর থাক সাথী, এসব কথা থাক এখন। ক্লান্ত ক্লিষ্ট গলায় বলল অরিন্দম। ঝিলিক কোথায়? এ সময় কোথায় থাকে? মাস্টার মশাইয়ের এখনো যাবার টাইম হয়নি। ও টাইম? তারপর স্বগক্তির মতো বলল অরিন্দম। কাল থেকে? সাথী নিষ্ঠুর গলায় বলল, সে নিয়ে না ভাবলেও চলবে তোমার। সাথী কি এই নিষ্ঠুরতার জোরে নিজেকে শক্ত রাখতে চায়, নাকি নিজের দিকের পাল্লাটা হঠাৎ হালকা হয়ে যাবার ভয়ে বাড়তি বাটখারা চাপাতে চায়? তা নইলে অরিন্দম যখন বলে ফেলে ওর সম্পর্কেও কিছু ভাববার অধিকার নেই আমার, তখন সাথী মুখটা এত বিকৃত করে বলে ওঠে কেন, না নেই। একটা বেহেড মাতাল লুজ ক্যারেক্টার জুয়ারি বাপের সে অধিকার থাকে না। অরিন্দম আর কিছু বলে না। ঘর থেকে বেরিয়ে সরু ব্যালকনিটায় গিয়ে দাঁড়ায়। অনেক নিচে রাস্তা। এই ফ্ল্যাটটা 5 তলায়। একদিন মাঝরাত্রিরে সাথী এখান থেকে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করেছিল। অনেক চেষ্টায় নিবৃত করা হয়েছিল সেদিন। অরিন্দম যেন নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছে। আমি কি একটা জানোয়ার? বকলস বাঁধা কুকুর একটা। তাই অজন্তা নামে সেই মোহিনী নারীর সামনে গেলেই অনায়াসেই সেই বকলসটায় শেকল পরিয়ে আমায় যথেচ্ছ চালিয়ে নিয়ে বেড়াতে পারে। হঠাৎ সীতেশের ওপর অসম্ভব একটা রাগে থরথরিয়ে উঠল অরিন্দম। সীতেশকে ও খুন করবে। সীতেশকে, ও হ্যাঁ, সবটাই সীতেশের বদমাইশি। বউকে দিয়ে ফাঁদ পাতিয়ে জুয়ার আড্ডা বসিয়ে বন্ধুদের সর্বশান্ত করে ছাড়ে। সাথে যদি আর একটা বারের জন্য অরিন্দমকে চান্স দিত। দেবে না। সাথী এখন মরিয়া হয়ে উঠেছে। তবু চেষ্টা করা যায় না? সাথী সাথী কি বলতো কে জানে, আদৌ কিছু বলতো কি না। হঠাৎ এই সময় প্রায় আছাড় খেতে খেতে ছুটে এলো ঝিলিক। মামুনি, মামুনি, বিন্দু মাসি না কি অসভ্য জানো, বলছে আমরা আর কখনো এখানে আসবো না, মামার বাড়িই থাকবো, এখানে বাপি শুধু একা থাকবে। অরিন্দম তার এই রুষ্ট ক্ষুব্ধ উত্তেজিত বছর 5 মেয়েটাকে কোলে তুলে নিয়ে প্রবল শক্তিতে গলার কাছে ঠেলে ওঠা হাহাকারটাকে গলার মধ্যে আটকে রেখে বলল, তোমার বিন্দু মাসি একটা বোকা। ঠিক বলেছ বাপি, বোকা ঢিপি একেবারে। বলে কি না, দেখিস আমার কথা সত্যি হয় কি না। আশ্চর্য, এই যখন তখন বেহেড হয়ে যাওয়া মাতাল আর শিথিল চরিত্র জুয়ারি বাপের প্রতি লেশমাত্র ঘৃণা, অবজ্ঞা, বিতৃষ্ণা দেখা যায় না ঝিলিকের। বাপের গালে গালটা নিবিড় করে চেপে ধরে আদুরে গলায় বলে, থাকলেই হলো, আমার যেন ও অঙ্ক পরীক্ষা নয়। আমরা তো শুধু দিদিভাইয়ের অসুখ দেখে কালে চলে আসব, তাই না মামুনি? হ্যাঁ, মেয়ের কাছে এই কথাটাই বলা হয়েছিল, বাড়ির কাজ করা লোকদের কাছেও। সাথী বলেছিল, সাটিনের যে জামাটা ফেঁসেই গিয়েছে সেটাকে কোনো মতে ব্যাধিগ্রস্ত দেহটায় ঢাকা চাপা দিয়ে এখানে মঞ্চে যবনিকা টেনে বিদায় নিতে চেয়েছিল। কিন্তু দেখা গেল সাথীর সেই চেষ্টা সফল হয়নি। বিস্ময়ে পাথর হয়ে গেল সাথী। যে ব্যাপারটাকে সে ঘুণাক্ষরেও ওদের কাছে প্রকাশ করেনি, যার জন্যে আজ পর্যন্ত সংসার মঞ্চের সমস্ত খুঁটিনাটি অনিয়টিও নির্ভুলভাবে করেছে। শঙ্কুকে বলে রেখেছে মাছের খানিকটা যেন আগামীকালের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখে, রান্না করাটা যেন তুলে না রেখে মাজতে দেয়। বিন্দুকে বলেছে চায়ের বাসনগুলো আর একটু সাফ করে ধুয়ো বিন্দু, দেখো কীরকম দাগ ধরে রয়েছে। এমনকি বেরোতে দেরি হবে বুঝেও ঝিলিকের মাস্টার মশাইকে আসতে বারণ করে দেয়নি। হ্যাঁ, রাতের দিকেই চলে যেতে চায় সাথী, সেখানে গিয়েই যাতে শুয়ে পড়তে পারে, সদ্য সদ্য কারোর সঙ্গে কথা বলতে না হয়।
আর এখন এখান থেকেও শতচক্ষুর সামন দিয়ে, যদিও মেয়ে নিয়ে আর মাঝারি একটা সুটকেস নিয়ে বেরিয়ে পড়ার মধ্যে কারো কোনো সন্দেহে উদ্বেগের কারণ থাকার কথা নয়, তবুও চোরের মন ভাঙা বেড়ায়। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও ওই বিন্দু কোম্পানির রহস্য ভেদ করে বসে আছে। রাগে মাথা জ্বলে গেল স্বাতীর। আর কি দরকার ছেঁড়া পোশাক টেনে টুনে গা ঢাকার চেষ্টায়? তাই স্বাতী রুড়ো গলায় বলে ওঠে, না, চলে আসবো না, আমরা ওখানেই থাকবো, ওখান থেকেই পরীক্ষা দেব, এখানে আর আসবো না। হ্যাঁ হ্যাঁ, কখনো না, ও বাপি দেখো না। বাপির স্মরণ নিলেও তার কোল থেকে সরাত করে নেমে পড়ে ঝিলিক। ঘরের মধ্যে দাপাদাপি করে বেড়ায়, মায়ের শাড়ি ধরে টান মারে, নিজের ক্লিপ আটা পরিপাটি আঁচড়ানো চুলগুলোকে দু হাতে টেনে খামচে ক্লিপগুলো নেড়ে ফেলে দিয়ে বলতে থাকে, কেন আমরা ওখানেই থাকবো? ওটা তো টিনাদি আর বাপ্পাদার বাড়ি, আমরা কেন সব দিন থাকবো? আমাদের বুঝি নিজেদের বাড়ি নেই? না, নেই। নিষ্ঠুরতার হিংস্র খেলায় মেতে উঠতেই বুঝি স্বাতীর গলা থেকে একটা অমোঘ স্বর বেরিয়ে আসে। মেয়েদের নিজেদের কোনো বাড়ি থাকে না, চিরকাল তাদের পরের বাড়িই থাকতে হয়। ছোট্ট মেয়েটার উপর এই রূঢ় আঘাত হয়তো স্বাতীর এই ছেড়ে চলে যাওয়া বাড়িটার মালিকের প্রতি একটা ক্ষুব্ধ ঈর্ষা থেকে জমে ওঠা। ওর সব ঠিকঠাক রইল, এই সাজানো ঘরবাড়ির জানালায় জানালায় রঙিন পর্দা, দেওয়ালের ধারে রঙিন টিভি, দেওয়ালে দেওয়ালে ছবি, টেবিলে ফুলদানি, ওয়ারড্রোবের মাথায় তিব্বতী বুদ্ধ মূর্তি, কাশ্মীরি আখরোট কাঠের আঙুর গুচ্ছ, ঝকঝকে স্টিলের ফ্রেমে আটকানো ঝিলিকের প্রথম স্কুলে যাওয়ার স্কুল ড্রেস পরা ছবিটি, খাবার টেবিলে নুন মরিচের শৌখিন কৌটো, ফ্রিজে মাছ, কি নয়, সব সব। যেখানে যা কিছু সাজিয়েছিল স্বাতী এই 8টা বছর ধরে, তার এক চুল এদিক ওদিক হবে না। শুধু স্বাতী এখান থেকে পেছনে সরে গিয়ে আবার সেখানে গিয়ে পড়বে, যেখানে স্বাতীর জন্য এখন আর কোনো জায়গা নেই। অনধিকারিণীর ভূমিকা নিয়ে কয়েকটা বোদামুখের সামনে ঘোরাফেরা করে বেড়াতে হবে, আর বাইরে ছোটাছুটি করে বেড়াতে হবে পায়ের তলার জন্য একটু মাটি খুঁজে বেড়াবার জন্য। এই বাড়িতে সেই তার জন্মাগারের মাটির প্রশ্ন নেই স্বাতীর। তার বাবা দুহাতে রোজগার করেছেন, দুহাতে খরচ করে গেছে, চিরকাল ভাড়া বাড়িতেই কাটিয়ে গেছে। আজও সেটাই ঝিলিকের মামার বাড়ি। সেই বাড়িতে একদা স্বাতীর নিজস্ব একখানা ঘর ছিল, পড়ার টেবিল পাতা ছিল, এখন সেটা টিনা আর বাপ্পার পড়ার ঘর। স্বাতী জানে এসব। স্বাতীর চোখে ভেসে ভেসে উঠছে তার মায়ের ঘরের অর্ধাংশটুকু, কিন্তু স্বাতীর চলে যাওয়া ছাড়া পথ নেই। আগুন থেকে তো ছুটে পালাতে হবে, তারপর জলে তলিয়ে যাবে, না চোরাবালিতে পা ফেসে ধসে যাবে কে জানে। তবে কেন স্বাতী রূঢ় থেকে রূঢ়তর হবে না ওই ছোট্ট মেয়েটার উপর? এটাই তো অরিন্দমকে ঘায়েল করবার একটা প্রকৃষ্ট হাতিয়ার। অসভ্যতা করো না বলছি ঝিলিক, চলো খেয়ে নেবে, চলো। যদিও ও বাড়িতে বেশি রাতেই চলে যেতে চেয়েছিল, আগে বলেছিল মার কাছে গিয়েই খেয়ে নেব, তবু অরিন্দম বলেছিল শেষ সন্ধ্যাটা আমায় দাও স্বাতী। খাবার টেবিলে ঝিলিককে নিয়ে আমরা দুজন। হ্যাঁ, এই পরম সৌভাগ্যটুকু ভিক্ষা চেয়েছিল অরিন্দম, যেটা নাকি সে দিনের পর দিন, মাসের পর মাস অবহেলায় পরিত্যাগ করে এসেছে। অরিন্দম রাতে যখন ফেরে, ঝিলিকের তো তখন অর্ধেক রাত। বাপির সঙ্গে খাবো বলে জেগে বসে থাকে, মায়ের তাড়নায় খেয়ে নিয়ে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। আজ অরিন্দম কাতর প্রার্থনা জানিয়েছে ঝিলিককে সঙ্গে নিয়ে খাবার টেবিলে বসবে, কিন্তু এখন সেই পরম মুহূর্তে স্বাতী যখন বলে উঠল, অসভ্যতা করো না ঝিলিক, খেয়ে নেবে চলো, আর অরিন্দম আয় বলে
আবার তাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যেবার চেষ্টা করল, তখন ঝিলিকের অসভ্যতার চূড়ান্ত করে বাপকে ঠেলে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, যাব না, খাবো না তোমাদের সঙ্গে, থাকবো না তোমাদের বাড়ি, আমি রাস্তায় চলে যাব, রাস্তার মেয়ে হয়ে যাব, ফুটপাতে ঘুমাবো, খাবারের দোকান থেকে বাসি খাবার চেয়ে চেয়ে খাবো, ছেঁড়া জামা পরে ধুলোয় মেখে মেখে। ঝিলিক! সাথী প্রায় বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে, বলে, বড় বার বাড়িয়েছ দেখছি, এসব অসভ্য কথা শিখছ কোথা থেকে? যা মুখে আসছে বলে যাচ্ছ, মানেটা কি? কোথা থেকে শিখছো এসব বিচ্ছিরি কথা? অরিন্দম একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে, আশা করি ও ব্যাপারে আমায় সন্দেহ করছো না। থামো, তোমার প্রশ্রয়ে এরকম হয়েছে। সন্তান সম্পর্কে দায়িত্ববোধ নেই, কর্তব্যের বালাই নেই, আছে শুধু আদিক্ষেতা দেওয়া আদর। ঝিলিক! ও কি, ওটা কি হচ্ছে? কি হচ্ছে দেখে চিৎকার করে উঠবারই কথা। ঝিলিক তার গায়ে পরে থাকা হালকা সুন্দর রেশমি ফ্রকটার ঝাড়ল তুলে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। ধৈর্য রাখা সত্যিই সম্ভব নয়। নিজের জীবনের সমস্ত ছন্দ, সমস্ত স্বাচ্ছন্দ্য, সম্পদ, আরাম, আয়েশ, জৌলস সব ভেঙে চুরে তছনছ করে চলে যেতে হচ্ছে। এই ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার সময় ওই ক্ষুদে মেয়েটা এইভাবে শত্রুতা করে বসল। জামা ছিঁড়ছিস যে! ঠাস করে একটা চর বসিয়ে দিল সাথী ছোট্ট মেয়েটার ফুলের মতো গালে। কিন্তু মেয়েও আজ নির্ভীক, অনমনীয়। ছিঁড়বই তো জামা, কাদা মাখবো, এই এমনি চুল করব বলে দু হাতে চুলগুলো নুড়ো নুড়ো করে মুখ চোখে ছড়িয়ে দেয়। হাঁফাতে হাঁফাতে বলে, রাস্তার মেয়ে ছেলেরা বুঝি ভালো জামা পরে, ভালো করে চুল আঁচড়ায়? অরিন্দম তাকিয়ে দেখে মেয়েটার গালে ঠাস এর এক চিহ্নটা দেদীপ্যমান হয়ে উঠেছে। ওর কাছে গিয়ে কোলে নেবার চেষ্টা করে, কিন্তু এখন আর ঝিলিক বাবারও নয়। হাত পা ছুঁড়ে বলতে থাকে, না, কোলে নেবে না। রাস্তার ছেলে মেয়েদের বাবা থাকে না, মা থাকে না, কেউ থাকে না, তারা কারুর কোলে চাপে না। এই শোনো লক্ষ্মী মেয়ে, হঠাৎ রাস্তার ছেলে মেয়েদের মতন হতে যাবার খেয়াল কেন চাপলো? ঝিলিক সতেজে বলে, চাপবেই তো, কেন চাপবে না? যাদের বাড়িটারি কিছু থাকে না তারাই তো রাস্তারই। ঝিলিক, এবার আরও একটা চর খেতে চাও? হঠাৎ এত সাহস এলো কোথা থেকে? কেন মামার বাড়িতে যাও না কখনো? থাকো না সেখানে? ঝিলিক এক মনে চুলের পাট ভেঙে নুড়ো নুড়ো করতে করতে বলল, সে তো বেড়াতে, রোজ রোজ থাকতে যাই। অরিন্দম একবার সাথীর দিকে তাকায়, সাথীর চোখ অন্যদিকে। অরিন্দম গুরু গম্ভীর গলায় বলে, রোজ রোজ থাকতে যাচ্ছিস এ কথা তোকে কে বলেছে রে? তুই তো এমনিই যাচ্ছিস। আবার কাল পরশু মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ঝিলিক দাঁড়িয়ে উঠে জামাটা ফালি ফালি করে ছিঁড়ে গা থেকে খোসা ছাড়ানোর মতো ছাড়াতে ছাড়াতে ভাঙা গলায় চেঁচিয়ে বলে, আমি যেন কিছু বুঝতে পারি না। নিজেরা কেবল ঝগড়া করবে, মা ঝগড়া করে এসে বাড়ি থেকে চলে গিয়ে দিদাদের বাড়ি থাকতে যাবে, আর আমায় সেখানে নিয়ে গিয়ে আর আসতে দেবে না। ভারী মজা পেয়েছে। নিজেরা ঝগড়া করবে আর আমায় যত ইচ্ছে কষ্ট দেবে। আমি যেন একটা মানুষ নই, নিজেরাই শুধু মানুষ, নিজেদের যা খুশি তাই চালাবে। না, ঠিক আছে, যেও তুমি দিদার বাড়ি, আমি তো রাস্তার লোক হয়ে যাব, রাস্তায় পড়ে পড়ে মরব, বেশ হবে, ঠিক হবে, তখন ভ্যা ভ্যা করে কাঁদব। বলেই এতক্ষণের সমস্ত জেদ, তেজ, গৌরব ধূলিসাৎ করে নিজেই ভ্যা করে কেঁদে ফেলে উপুর হয়ে মাটিতে মুখ ঘষতে থাকে। আর দুজোড়া পাথরের চোখ স্থির হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। কিন্তু ওই পাথরের চোখ দুটো কি একটা শিশুর এই দুরন্ত যন্ত্রণা দেখে মমতায় কোমল হয়ে আসবে? সেই কোমলতায় কি ওই যন্ত্রণার কাছে নিজেদের অসহিষ্ণুতার যন্ত্রণা খাটো করে দেখবে? অত সহজ নয়। এই একজোড়া চোখ কোমল হয়ে মিনতি দৃষ্টিতে অপর জোড়ার দিকে তাকাবে, সেই অপর জোড়ায় জ্বলে উঠবে আগুনের ফুলকি, বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে ওই শিশুটার উপর।
হিঁচড়ে টেনে তুলে নিয়ে মারতে মারতে গাড়িতে নিয়ে উঠবে, দাঁতে দাঁত পিষে বলবে, বদমাস মেয়ে, তোমার থিয়েটার করা বার করছি, আদর পেয়ে পেয়ে বাদর হয়ে উঠেছ, দেখবে চলো এবার কি করে শায়েস্তা করতে হয় তোমাকে দেখাচ্ছি, আমায় এখনো চেনোনি তুমি। আসলে হয়তো কথাগুলোর লক্ষ্য অন্যজন, এই শিশুটা উপলক্ষ মাত্র। তবে কিছুতেই ভাববে না সত্যি এটা একটা মানুষ, একটা অসহায় শিশুর যন্ত্রণা, বেদনা, কাতরতা মস্ত একটা সমস্যার সমাধান করে ফেলবে। পৃথিবীটা এত সহজ জায়গা নয়। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম আশাপূর্ণা দেবীর একটি গল্প, আমি একটা মানুষ নই।